হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেল। সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। প্রতিদিন রাত 9টায় সোম থেকে শনি আমি তোমাদেরকে জিকের ক্লাস করাই। ঠিক আছে, এই ক্লাসগুলো কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা একটু আগে জেনে নিই। দেখো, এই ক্লাসগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চাকরির পরীক্ষায় হুবহু কমন আসবে আমি যে কোশ্চেনগুলো সলভ করাবো সেখান থেকে। ঠিক আছে, বাছাই করা জিকের প্রশ্ন উত্তর। ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। সার্ক সার্ক ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। সার্কতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা। তো সার্কতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা কটি? সার্কতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা হচ্ছে 7টি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 7। সার্কতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা হচ্ছে 7টি। কি কি দেশ সার্কের মধ্যে অন্তর্ভুক্ত সেটা একটু আমরা জেনে নেব। সেটা কি কি দেশ দেখো, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দক্ষিণ এশিয়া, মালদ্বীপ, ভারত, পাকিস্তান। তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে দক্ষিণ এশিয়ার যে মোট 7টি দেশ, সেই 7টি দেশকে নিয়ে 1985 সালে 8ই ডিসেম্বর সার্ক গঠিত হয়েছে। কত সালে? 1985 সালে 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর। ওকে, 8ই ডিসেম্বর সার্ক গঠিত হয়েছে। আর পরবর্তীকালে 2007 সালে হচ্ছে আফগানিস্তান এই সার্কে অংশগ্রহণ করে। তাহলে মোট কটা দেশ হলো? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের 7। নেক্সট কোশ্চেনে যাই। দেখো, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটু বলে দিই, 90 দিনের একটা চ্যালেঞ্জিং কোর্স নিয়ে আসা হয়েছে পুলিশের ব্যাচের জন্য। যে ব্যাচটা শুরু হচ্ছে 20 জুন থেকে, অলরেডি শুরু হয়ে গেছে। বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে। যারা যারা এই ব্যাচটাতে ভর্তি হয়ে সিআরপি একাডেমির সাথে পুলিশের প্রিপারেশনটা নিতে চাইছো, তারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাই পিং করো। অলরেডি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই ব্যাচের দাম হচ্ছে 599 টাকা। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য যারা পড়াশুনো করছো, তাদের জন্য 2800টা এমসিকিউ এবং 70টা সেটের একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেখানে প্রতিটা গণিত প্রশ্নের সলিউশন দেওয়া থাকবে ভিডিও ক্লাস সমেত। প্রতিটা ইংরেজি প্রশ্নের সলিউশন দেওয়া থাকবে ভিডিও ক্লাসে। ঠিক আছে, সাথে পুরো 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করা হবে। এই ব্যাচটা শুরু হচ্ছে কিন্তু 25শে জুন থেকে। ঠিক আছে, এটা পরীক্ষার যারা শেষ মুহূর্তের প্রস্তুতিটা একবার ঝালিয়ে নিতে চাও, তাদের জন্য এই ব্যাচটা খুবই উপযুক্ত। ওকে, আর পুলিশের যারা পরীক্ষার্থী তারা কিন্তু এই ব্যাচটা নিলে খুব হেল্প হবে তাদের। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন বন্দরকে প্রাচ্যের পোস্ট বক্স বলা হয়? তো কোন বন্দরকে প্রাচ্যের পোস্ট বক্স বলা হয়? প্রাচ্যের পোস্ট বক্স কলম্বো বন্দরকে। কলম্বো বন্দরকে, শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে প্রাচ্যের পোস্ট বক্স বলা হয়। ঠিক আছে, কেন শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে প্রাচ্যের পোস্ট বক্স বলা হয় সেটা আমরা একটু জেনে নিই। কলম্বো বন্দর হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। দেখো, শ্রীলঙ্কার এই যে কলম্বো বন্দর, এই কলম্বো বন্দরকে কেন্দ্র করে ভারত মহাসাগরের ওপর দিয়ে প্রাচ্য পশ্চিমে যাতায়াতকারী সমস্ত জাহাজগুলো এই যে কলম্বো বন্দর, এই কলম্বো বন্দরটাকে ছুঁয়ে যেত। ঠিক আছে, তার জন্য প্রাচ্যের পোস্ট বক্স বলা হয় কলম্বো বন্দরকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। তো আমরা জানি ছোট নাগপুর হচ্ছে ভারতের শ্রেষ্ঠ খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চল, ছোট নাগপুর। সেই ছোট নাগপুরের ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। তো অপশন বি হয়ে যাবে ঝরিয়া। এটা কোথায় আছে? ছোট নাগপুরে। ছোট নাগপুরে, অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আরব সাগরের রানী, আরব সাগরের রানী কাকে বলা হয়? তো আরব সাগরের রানী বলা হয় কোচিকে।
কেরালার কোচিকে আরব সাগরের রানী বলা হয়। ঠিক আছে, এটি ভারতের একটি প্রধান বন্দর। তো রাইট অ্যান্সার হয়ে গেল কেরালার কোচি। কেরালার কোচিকে বলা হয় আরব সাগরের রানী। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের হাইটেক বন্দর নামে পরিচিত, ভারতের হাইটেক বন্দর নামে কোন বন্দরটা পরিচিত? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। জওহরলাল নেহেরু বন্দর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভারতে হাইটেক বন্দর নামে পরিচিত জওহরলাল নেহেরু বন্দর। ঠিক আছে, কেন এই জওহরলাল নেহেরু বন্দরটা হাইটেক বন্দর নামে পরিচিত? কারণ এখানে কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরটাকে সজ্জিত করা হয়েছে, তার জন্য বলা হয় এটাকে ভারতের হাইটেক বন্দর। এই যে ভারতের জওহরলাল নেহেরু হাইটেক বন্দরটা গঠন করা হয়েছিল, কেন গঠন করা হয়েছিল? এই বন্দরটা যাতে মুম্বাই বন্দরের ওপর চাপ না বাড়ে, তার জন্য এই জওহরলাল নেহেরু বন্দরটা গঠন করা হয়েছিল। ঠিক আছে, কত সালে এটা স্থাপন করা হয়েছিল? এই বন্দরটা জওহরলাল নেহেরু বন্দর 1989-এ। 1989-এ। ঠিক আছে, খাতায় একটু নোট ডাউন করে নাও। 1989-এ এই বন্দরটাকে স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, 1989-এ। ওকে, এই বন্দরটা মুম্বাই থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখি। হুগলি শিল্পাঞ্চলে অবস্থিত হুগলি শিল্পাঞ্চলটা হুগলি নদীর কোন তীরে অবস্থিত? কোশ্চেনটা এখানে কমপ্লিট হয়নি। হুগলি শিল্পাঞ্চল অবস্থিত হুগলি নদীর কোন তীরে? হুগলি নদীর কোন তীরে? পূর্ব তীর, পশ্চিম তীর, উভয় তীর, আর উত্তর তীর। তো হুগলি শিল্পাঞ্চল কিন্তু হুগলি নদীর উভয় তীরে। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো হুগলি শিল্পাঞ্চল হুগলি নদীর উভয় তীরে অবস্থিত। এখানে কি কি শিল্প গড়ে উঠেছে? পাট শিল্প, কার্পাস শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, কাগজ শিল্প, রাসায়নিক শিল্প, চর্ম শিল্প, বিভিন্ন ধরনের শিল্প কিন্তু এই হুগলি শিল্পাঞ্চলের উভয় তীরে গড়ে উঠেছে। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে পাট শিল্পটা, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইয়াং সিকিয়াং নদীর অববাহিকায় গড়ে ওঠা সর্ববৃহৎ শিল্পাঞ্চল হলো? ইয়াং সিকিয়াং নদীর অববাহিকায় গড়ে ওঠা সর্ববৃহৎ শিল্পাঞ্চল হলো চীনের সাংহাই শিল্পাঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে চীনের বৃহত্তম শিল্পাঞ্চল, যেটা ইয়াং সিকিয়াং নদীর অববাহিকায় গড়ে উঠেছে। তো সাংহাই শিল্পাঞ্চল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এখানকার প্রধান শিল্পগুলো কি? সাংহাই শিল্পাঞ্চলের প্রধান শিল্পগুলো কি? এটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প। ঠিক আছে, সবগুলোর নাম আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি। কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প, রেশম বয়ন শিল্প, রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, কৃষি যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, এই সমস্ত এই শিল্পাঞ্চলে গড়ে উঠেছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দক্ষিণ গোলার্ধ সূর্যের সবচেয়ে বেশি কাছে থাকে কোন দিনে? দক্ষিণ গোলার্ধ সূর্যের সব থেকে বেশি কাছে থাকে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মকর সংক্রান্তির দিনে। অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। মকর সংক্রান্তির দিনে সূর্য দক্ষিণ গোলার্ধে সব থেকে বেশি কাছে থাকে। এই যে মকর সংক্রান্তি, এটা কোন দিনটাকে বলা হয়? মকর সংক্রান্তি বলা হয় 22শে ডিসেম্বরকে। ঠিক আছে, 22শে ডিসেম্বরকে, 22শে ডিসেম্বরকে এই তারিখটাকে বলা হয় মকর সংক্রান্তি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পাইরোক্লাস জাতীয় শিলার উদাহরণ হলো? পাইরোক্লাস্ট, তো পাইরোক্লাস জাতীয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, টাফ, স্লেট পাথর, বেলে পাথর। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের টাফ, অপশন সি। ঠিক আছে, এখানে বি সিটা একটু গন্ডগোল হয়ে গেছে। পাইরোক্লাস জাতীয় শিলার উদাহরণ হচ্ছে টাফ। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। পাইরোক্লাস জাতীয় শিলার উদাহরণ অপশন সি।
ঠিক আছে, তোমরা কিন্তু কোশ্চেনগুলোর সাথে সাথে অবশ্যই চ্যাট বক্সে তোমাদের অ্যান্সারগুলো দিতে থাকবে, তাহলে অ্যান্সারগুলো ঠিক হচ্ছে নাকি তুমি মিলিয়ে নিতে পারবে। আর যদিও এটা লাইভ ক্লাস নয়, রেকর্ডেড ক্লাস, তাও এই অভ্যেসটা থাকলে কি হবে যে তুমি একটা চর্চার মধ্যে থাকবে, একটা তোমার টেস্টের মতো হয়ে যাবে। ওকে, দেখো এইবার পাইরোক্লাস্ট, এই পাইরোক্লাস্ট শিলাটা কোন শিলাকে বলে? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে যে সমস্ত লাভা, তারপর সিন্ডার, এই সমস্ত টুকরো টুকরো খণ্ডে যেগুলো বেরিয়ে আসে, এগুলোকেই বলা হয় পাইরোক্লাস্ট শিলা। ঠিক আছে, আগ্নেয়গিরিতে যখন অগ্নুৎপাত হয়, সেই আগ্নেয়গিরিতে পূর্বেকার জমাটবদ্ধ থাকা লাভা, ভস্ম, সিন্ডার, এগুলো সমস্ত কিছু বেরিয়ে আসে, এগুলোকেই বলা হয় পাইরোক্লাস্ট জাতীয় শিলা। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর অবশ্যই ক্লাসে কিন্তু একটা লাইক করে দিও। কোন স্থান তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য? কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি না। যারা যারা তোমরা পারবে এই অ্যান্সারটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। চলো নেক্সট কোশ্চেন, কুমায়ুন হিমালয় সৃষ্ট হ্রদগুলিকে বলা হয়? খুবই সুন্দর কোশ্চেন। কুমায়ুন হিমালয়ে সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? কুমায়ুন হিমালয়ে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। ঠিক আছে, তাল বলা হয়। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের তাল। কুমায়ুন হিমালয়ে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। এবার কয়েকটা কুমায়ুন হিমালয়ে সৃষ্ট হ্রদের নাম বলি। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, নৈনিতাল, নৈনিতাল, ভীমতাল, পুনতাল, সাঁততাল, এইগুলো হচ্ছে কুমায়ুন হিমবাহতে সৃষ্ট, কুমায়ুন হিমালয়তে সৃষ্ট হ্রদ। ওকে, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। ব্রহ্মপুত্র নদ যে হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে? তো আমরা সবাই জানি চেমাউং দুং হিমবাহ থেকে, চেমাউং দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে। এই চেমাউং দুং হিমবাহ কোথায় অবস্থিত? তিব্বতে কৈলাস পর্বতে চেমাউং দুং হিমবাহ অবস্থিত। তিব্বতের কৈলাস পর্বতে, তিব্বতের কৈলাস পর্বতে, তিব্বতের কৈলাস পর্বতে চেমাউংদুং হিমবাহ অবস্থিত। ঠিক আছে, এই যে চেমাউংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়ে পূর্ব দিকে তিব্বতের মধ্য দিয়ে সাংপো নামে প্রায় 1800 কিমি পর্যন্ত প্রবাহিত হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো যদি তোমাদের জানা না থাকে তাহলে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, কারণ পরীক্ষার সময় কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, আসামের কাল বৈশাখীর অপর নাম কি? আসামে কাল বৈশাখীকে অপর কি নামে ডাকা হয়? ঠিক আছে, তো অপর নাম হচ্ছে বরদই ছিলা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে অনেকবার দিয়েছে। আসামে কালবৈশাখীর অপর নাম হচ্ছে বরদই, বরদই ছিলা। বরদই ছিলা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। গ্রীষ্মকালে অপরাহ্নে কি হয়, মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ, মানে পূর্ব ভারত এবং বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। তো এই যে বজ্র বিদ্যুৎ সহ গ্রীষ্মকালে বিকেলের দিকে বৃষ্টিপাত, এটাকে কালবৈশাখী বলা হয়, যেটার আসামি নাম হচ্ছে বরদই ছিলা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে? খুবই সহজ কোশ্চেন। ভারতের কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র, যেটা ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় আছে? দেরাদুনে, উত্তরাঞ্চলের দেরাদুনে এই গবেষণা কেন্দ্রটি অবস্থিত। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা উত্তরাঞ্চলে, উত্তরাখণ্ডের উত্তরাঞ্চলে দেরাদুনে। মরু অঞ্চলের নিচু অংশে জল জমেছে সৃষ্টি হয়, মরু অঞ্চলের নিচু অংশে জল জমে সৃষ্টি হয়, যেটি সৃষ্টি হয় তাকে কি বলে? ঠিক আছে, তাকে কি বলে? এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল হয়েছে। মরু অঞ্চলের নিচু অংশে জল জমে যেটি সৃষ্টি হয় তাকে কি বলে? ধান্ত, রন, প্রিয়ান, ধায়া। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হচ্ছে রন। ওকে,
রন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মরু অঞ্চলে নিচু অংশে জল জমে সৃষ্টি হয় যেগুলো, সেটাকে বলা হয় রন। এরকম কিছু রনের নাম আমরা জেনে নিই। সম্বর, দিদোয়ানা, দেগানা, শারগোল, এগুলো হচ্ছে কিন্তু মরু অঞ্চলের বিখ্যাত রন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 16 নম্বর কোশ্চেন, হীরাকুদ নদী পরিকল্পনাটি গড়ে উঠেছে যে নদীকে কেন্দ্র করে। হীরাকুদ নদী পরিকল্পনাটি গড়ে উঠেছে যে নদীকে কেন্দ্র করে। তাহলে কোন নদীকে কেন্দ্র করে হীরাকুদ নদী পরিকল্পনা গড়ে উঠেছে? মহানদীকে কেন্দ্র করে। উড়িষ্যায় মহানদীর ওপর এই হীরাকুদ নদী পরিকল্পনাটা গড়ে উঠেছে, উড়িষ্যাতে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের মহানদী। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গড়ে ওঠা পেট্রোকেমিক্যাল কারখানাটি হলো, ভারতে প্রথম গড়ে ওঠা পেট্রোকেমিক্যাল কারখানাটি, তো ভারতের প্রথম গড়ে ওঠা পেট্রোকেমিক্যাল কারখানাটির নাম কি? ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়ান লিমিটেড। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ভারতের সর্বপ্রথম গড়ে ওঠা পেট্রোকেমিক্যাল কারখানা। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়ান লিমিটেড। ওকে, এটা কত সালে স্থাপিত হয়েছিল? 1966 সালে পশ্চিম ভারতের তম্বেতে এই কারখানাটা স্থাপিত হয়েছিল। 1966 সালে পশ্চিম ভারতের ট্রম্বেতে, পশ্চিম ভারতের ট্রম্বেতে এই কারখানা, প্রথম পেট্রোকেমিক্যাল কারখানা গড়ে উঠেছিল। চলো নেক্সট কোশ্চেন। দেখো, আমি তোমাদের কোশ্চেনগুলোকে একদম গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করি, বলে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমার কোশ্চেন যদি নাও জানা থাকে উত্তর, সেটা যাতে মনের মধ্যে গেঁথে যায়। এশিয়া মাইনর নামে পরিচিত মালভূমিটি হলো, এশিয়া মাইনর, এশিয়া মাইনর নামে পরিচিত মালভূমিটির নাম কি? অ্যানতোলিয়া মালভূমি। অ্যানতোলিয়া মালভূমি, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অ্যানতোলিয়া মালভূমি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এশিয়া মাইনর নামে পরিচিত মালভূমিটি হলো অ্যানাতোলিয়া মালভূমি। ওকে, এটা এই যে অ্যানাতোলিয়া মালভূমি, যেটা এশিয়া মাইনর নামে পরিচিত, এটা কোন দুটো পর্বতের মাঝখানে আছে? এটা একটু খাতায় নোট ডাউন করে নাও। পন্টিক ও টরাস, পন্টিক ও টরাস, এই দুটো পর্বতের মাঝখানে এই আনাতোলিয়া মালভূমি অবস্থিত। দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহে যে নদীর সৃষ্টি হয়েছে, দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহে কোন নদীর সৃষ্টি হয়েছে? দেখো, এই যে দিচু লিচু নদী, এগুলো হচ্ছে সিকিমে। সিকিমে এই দিচু আর লিচু নদীর মিলিত প্রবাহে যে নদীটা সৃষ্টি হয়েছে, সেই নদীটার নাম হচ্ছে জলঢাকা। ঠিক আছে, সেই নদীটার নাম জলঢাকা। এটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনার সাথে মিলিত হয়েছে। প্রথমে পশ্চিমবঙ্গে প্রবাহিত, তারপর বাংলাদেশে ঢুকে যমুনার সাথে মিলিত হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মহীখাত তত্ত্বের প্রবক্তাকে, মহীখাত তত্ত্বের প্রবক্তাকে, তো মহীখাত তত্ত্বের প্রবক্তা হলেন বিখ্যাত জার্মান ভূতত্ত্ববিদ কোবার। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বিখ্যাত জার্মান ভূতত্ত্ববিদ কোবার হলেন মহীখাত তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, এই মহীখাত তত্ত্বে কি ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হয় সেটার ব্যাখ্যা প্রথম এই জার্মান ভূতত্ত্ববিদ কোবার দিয়েছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। জীবন্ত আগ্নেয়গিরি, ফুজিয়ামা, মাউন্ট পোপো, কাকাতোয়া, মৌনি লোয়া। তো জীবন্ত আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো সক্রিয় জীবন্ত আগ্নেয়গিরি মৌনা লোয়া। এখানে হচ্ছে মৌনা লোয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মৌনা লোয়া হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, একটি জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ। ঠিক আছে, তো দেখো, জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে মৌনা লোয়া। এখানে আর কিছু কিছু জীবন্ত আগ্নেয়গিরির আমরা উদাহরণ জেনে নিই। যেমন দেখো, তোমরা নাম শুনেছো যে ইতালির ভিসুভিয়াস, ইতালির ভিসুভিয়াস। আরো কয়েকটা নাম বলছি, ইকুয়েডরের কোটাপ্রেক্সি, এগুলো হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। এবার জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে বা কোনটাকে বলে? যে আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝেই প্রায় অগ্নুৎপাত ঘটে, তার মানে সে আগ্নেয়গিরিটা এখনো জীবন্ত আছে। মানে মাঝে মাঝেই যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তাকে বলা হয় জীবন্ত আগ্নেয়গিরি।
সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে কি বলে? এটা খুবই সহজ কোশ্চেন। সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা হয় মোনাডনক। সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা হয় মোনাডনক। ঠিক আছে, তো দেখো উঁচু ভূভাগ দীর্ঘকাল ধরে ক্ষয় পেয়ে কি হয়, তার মধ্যে একটা মৃদু ঢাল বা ঈষৎ ঢেউ খেলানো সমতল ভূমিতে পরিণত হয়। এই যে সমতল ভূমির ওপর অনুচ্চ যে ছোট ছোট পাহাড় বা টিলাগুলো, এগুলোকে বলা হয় মোনাডনক। ওকে, এই যে মোনাডনক আমরা কোথায় দেখতে পাই? ঝাড়খণ্ডে, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাই। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে গেলে আমরা দেখতে পাই। ঠিক আছে, আর ঝাড়খণ্ডে কিন্তু এই সমপ্রায় ভূমির এই ধরনের মোনাডনক অনেক দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ডে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। হিমবাহের ওপর সমান্তরাল ও আড়াআড়ি ফাটল একসাথে অবস্থান করলে তাকে কি বলে? তো তাকে কি বলে? হিম আহ, হিমবাহের ওপর সমান্তর দেখো, হিমবাহের ওপর সমান্তরাল ও আড়াআড়ি ফাটল একসাথে অবস্থান করলে সেটাকে বলে ক্রেভাস। ঠিক আছে, ক্রেভাস বল। হিমবাহের ওপর যখন সমান্তরাল ও আড়াআড়ি ফাটল একসাথে অবস্থান করে তখন সেটাকে বলে ক্রেভাস। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি? এখানে যে চারটে নদী আছে সেই চারটে নদীর মধ্যে কোন নদীর মোহনাতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি? তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের নর্মদা। নর্মদা নদীর মোহনায় কোনো রকম কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। কেন? কারণ দক্ষিণ ভারতের এটি একটি পশ্চিম বাহিনী নদী, আর পশ্চিম বাহিনী নদীর মোহনাতে বদ্বীপ গড়ে ওঠেনি। কোনো পশ্চিম বাহিনী নদীতেই কিন্তু বদ্বীপ গড়ে ওঠেনি। যেমন ধর নর্মদা, তাপ্তি, এগুলো পশ্চিম বাহিনী নদী, এগুলোতে কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। মানব চক্ষুর আলোক সুবেদী অংশটি হলো, মানব চক্ষুর আলোক সুবেদী অংশটা হচ্ছে রেটিনা। অপশন সি, মানব চক্ষুর আলোক সুবেদী অংশটি হলো রেটিনা। ওকে, রেটিনা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। স্ট্রিকনিন, স্ট্রিকনিন এই যে উপক্ষারটা, এটা কোন গাছ থেকে আমরা পাই? স্ট্রিকনিন উপক্ষারটি আমরা কোন গাছ থেকে পাই? নাক্সভূমিকা এই গাছ থেকে পাই। নাক্সভূমিকা এই গাছের যে বীজ, এই গাছের বীজ থেকে আমরা এই স্ট্রিকনিন উপক্ষারটি পেয়ে থাকি। মাইটোসিস কোষ বিভাজনের দশায় বেম তন্তু সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজন দশায় বেম তন্তুর সৃষ্টি হয় প্রফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ। তো রাইট আনসার কি হবে? মেটাফেজ দশায়। কোন দশায় বেম তন্তু সৃষ্টি হয়? মেটাফেজ দশায়। তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি। একটি মিশ্র গ্রন্থির নাম বলো। একটি মিশ্র গ্রন্থি, তো মিশ্র গ্রন্থির নাম কি? লালাগ্রন্থি, থাইরয়েড, যকৃৎ, শুক্রাশয়। শুক্রাশয় হলো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। তো এখানে শুক্রাশয় হয়ে গেল অপশন ডি, শুক্রাশয় হয়ে গেল এটা আমাদের রাইট অ্যান্সার। মিশ্র গ্রন্থি মানে কি? মিশ্র গ্রন্থি মানে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরার গ্রন্থি সমন্বয়ে যে গ্রন্থি তৈরি হয় সেটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, আবার কোশ্চেনটা দিয়ে দিয়েছি দুবার। শুক্রাশয় হয়ে গেল রাইট অ্যান্সার। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় কে ছিলেন? এই কোশ্চেনটা আগেও করিয়েছি। লর্ড লিন লিথগো। লর্ড লিন লিথগো। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। লর্ড লিন লিথগো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন। তো এই সময়টা কখন, ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল? 1942 সালে। তো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিন লিথগো। গান্ধীজি এই ভারত ছাড়ো আন্দোলনের ডাক কবে দিয়েছিলেন? 1942 সালের 8ই আগস্ট। গান্ধীজি এই ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন।
সিন্ধু সভ্যতার কোন সাইটটি বর্তমানে পাকিস্তানের অন্তর্গত? হরপ্পা, কালিবঙ্গান, আলমগীরপুর, সুরকোটারা। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? হরপ্পার বর্তমান অবস্থা হচ্ছে এখন পাকিস্তানে, তো হরপ্পা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমরি জেলাতে কিন্তু এখানে হরপ্পা এই সাইটটা অবস্থিত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমরি জেলাতে। চলো নেক্সট কোশ্চেন দেখি, 33 নম্বর কোশ্চেন। বৃহৎ স্নানাগার সিন্ধু সভ্যতার কোন সাইটে পাওয়া গেছে? তো বৃহৎ স্নানাগার আমরা সিন্ধু সভ্যতার কোন সাইটে পেয়েছি? মহেঞ্জোদারোতে পেয়েছি। ঠিক আছে, মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার আমরা পেয়েছি। ওকে, মহেঞ্জোদারোকে বৃহৎ স্নানাগার আমরা পেয়েছি। এই যে সাইটটা, মহেঞ্জোদারো সাইটটা, এটি কে আবিষ্কার করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। কত সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন? 1922 সালে। 1922 সালে। চলো নেক্সট কোশ্চেন। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটাও খুব ভালো কোশ্চেন। হরপ্পা হচ্ছে ইরাবতী নদীর পূর্ব তীরে অবস্থিত। ইরাবতী নদীর পূর্ব তীরে অবস্থিত। আর কোন জায়গাটা এখন কোথায় সেটা তো বললাম, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমরি জেলাতে এই হরপ্পা সাইটটা অবস্থিত। এটার বাম তীরে মানে পূর্ব তীরে যে নদীটা আছে, সেই নদীটা হচ্ছে হরপ্পার পূর্ব তীরে যে নদীটা আছে সেটার নাম হচ্ছে ইরাবতী। তো ইরাবতী হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এই যে হরপ্পা সাইটটা, এই হরপ্পা সাইটটা কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। কত সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন? 1921 সালে। 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। কোনটি হলো, এখানে কোনটিটা লেখা হয়নি, কোনটি হলো সিন্ধু সভ্যতার একমাত্র স্থান যেখানে কোনো নগর কেন্দ্রের অস্তিত্ব পাওয়া যায়নি? তো কোনটাতে নগর কেন্দ্রের অস্তিত্ব পাইনি? বানাওলিতে। বানাওলিতে আমরা কোনো নগর কেন্দ্রের অস্তিত্ব পাইনি। এটাই সিন্ধু সভ্যতার একমাত্র স্থান যেখানে কোনো নগর সভ্যতার অস্তিত্ব পাওয়া যায়নি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পাল সম্রাট ধর্মপাল। পাল সম্রাট ধর্মপাল নালন্দায় বিক্রমশিলা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, ধর্মপাল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ প্রচার করেছিলেন কোথায়? গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রচার করেছিলেন? কোথায় করেছিলেন? সারনাথে। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই টাইমটা কখন? একাদশ শতাব্দীতে। একাদশ শতাব্দীতে গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তার ধর্ম উপদেশ প্রচার করেছিলেন। কোন মৌর্য সম্রাটের আমলে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? কোন মৌর্য সম্রাটের আমলে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? তো অজাতশত্রুর আমলে। ঠিক আছে, অজাতশত্রুর আমলে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অজাতশত্রু। গৌতম বুদ্ধ 466 অব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে দেহত্যাগ করেন। এই যে দেহত্যাগ করার ঘটনা গৌতম বুদ্ধের, এটাকেই বৌদ্ধ থেকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। এটা কোন টাইমে হয়েছিল? কোন রাজার সময়? অজাতশত্রুর সময়। কোন সম্রাট দক্ষিণ ভারতে গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেন? এটাও খুব ভালো কোশ্চেন। কোন সম্রাট দক্ষিণ ভারতে গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন। রাইট অ্যান্সার হয়ে গেল সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যের মোট 12 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং পরাজিত করার পর তিনি উপলব্ধি করেছিলেন মগধ থেকে দাক্ষিণাত্যের ওপর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জন্য তিনি দাক্ষিণাত্যের রাজন্যবর্গের কাছে কর গ্রহণ ও আনুগত্যের প্রতিশ্রুতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে তাদের নিজস্ব রাজ্যকে ফিরিয়ে দেন। ঠিক আছে, এটাকেই সভাকবি, তার যে সভাকবি ছিল সমুদ্রগুপ্তের, সেই সভাকবি হচ্ছে হরিসেন। হরিসেন তার সমুদ্রগুপ্তের এই যে নীতিটা, এই নীতিটাকে বলেছে গ্রহণ পরিমোক্ষ নীতি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কে শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন? ঠিক আছে, শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন বিম্বিসার। ঠিক আছে,
শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন বিম্বিসার। আচ্ছা বিন্দুসার লেখা আছে, সরি, বিম্বিসার হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন ডি, বিম্বিসার শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন। ঠিক আছে, এই যে শ্রেণিক উপাধি, এটার মানে কি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বিশাল পদাতিক সেনা। বিশাল পদাতিক সেনা। বিশাল পদাতিক সেনা হচ্ছে শ্রেণিক উপাধির, শ্রেণিক শব্দটার অর্থ বিশাল পদাতিক সেনা। ওকে, তাহলে আজকের ক্লাস এতদূর অবধি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যে কোশ্চেনগুলো করালাম এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। আর আমাদের যে টেলিগ্রামে চ্যানেল আছে সিআরপি একাডেমি, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে। এখানে তোমরা ফ্রি পিডিএফ পাবে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে। তার জন্য কি করতে হবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও। প্রতিদিন সোম থেকে শনি আমার ক্লাস থাকছে রাত্রি 9টার সময়। আবার কালকের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক, গুড নাইট, সবাই ভালো থেকো।